নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সানজিদা আফরিন সোনিয়া। বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘ অবহেলার শিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, করাইল ভাসানটেক সাততলা বস্তির লোকজন আর স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবে না। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি জনগণের অধিকার। এর আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 50 শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন তিনি। আইসিইউ ইউনিটের পাশাপাশি হাসপাতালটিতে প্যাথোলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রো লিভার সেন্টার স্থাপন করা হয়েছে। স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীতে এক কর্মশালায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম গতানুগতিক মেগা প্রকল্পের সমালোচনা করেছেন। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের মতো যথাযথ বিচার বিশ্লেষণ ছাড়া বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করতে চায় না বর্তমান সরকার। মন্ত্রী জোর দিয়ে বলেন, প্রকল্পের লাভ কেবল কাগজ কলমে বা তাত্ত্বিকভাবে দেখালেই চলবে না, বরং এর সুফল যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। যে কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা এবং জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে তিনি জানান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে উল্লেখ করে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ অনেক বেড়েছে বলে জনমনে ধারণা তৈরি হয়েছে। মঙ্গলবার এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ কমাতে কি পদক্ষেপ নিচ্ছেন এবং ভবিষ্যতে কি উদ্যোগ নেওয়া হবে তা জনগণের সামনে প্রকাশের দাবি জানান তিনি। ভারতের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য বলেন, রাজনৈতিকভাবে যাদের সংখ্যালঘু মনে করা হয় সেসব জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আমাদের আরও সচেষ্ট হতে হবে। এর মাধ্যমে বৈশ্বিকভাবে একটি ইতিবাচক বার্তা দেয়া সম্ভব। জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট কর ফাঁকির উদ্ঘাটন ও আদায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চলতি 2025-26 অর্থ বছরের এপ্রিল পর্যন্ত মোট 532 কোটি টাকা ফাঁকিকৃত আয়কর সরকারি কোষাগারে জমা নিশ্চিত করেছে সংস্থাটি। পুনরুদ্ধারকৃত রাজস্বের মধ্যে শুধু চলতি অর্থ বছরেই 414 কোটি টাকা আদায় করা হয়েছে। 2024 সালের ডিসেম্বরে ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর থেকে চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত প্রায় 3300 এর অধিক আয়কর নথিতে কর ফাঁকির অভিযোগের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক প্রায় 7,000 কোটি টাকা কর ফাঁকির তথ্য উদ্ঘাটিত হয়েছে। সূত্র জানায়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বা কোম্পানি করদাতা বিভিন্ন কর বর্ষে এসব আয়কর ফাঁকি দিয়েছেন। পরবর্তীতে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অনুসন্ধান ও তদন্তে এসব কর ফাঁকির বিষয় প্রমাণিত হওয়ায় অনেক করদাতা ফাঁকিকৃত আয়কর এর চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করেছেন। পারস্য উপসাগরের আকাশ সীমায় মার্কিন সামরিক বাহিনীর একটি শক্তিশালী রিফুয়েলিং বিমান বা উড়ন্ত গ্যাস স্টেশন হিসেবে পরিচিত KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার জরুরি সংকেত পাঠানোর পর নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, যা চলমান হরমুজ প্রণালীর অস্থিরতায় নতুন মাত্রা যোগ করেছে। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনা এবং ইরান ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের আবহে পারস্য উপসাগরের আকাশে বড় ধরনের জরুরি অবস্থার মুখে পড়েছে মার্কিন বিমান বাহিনীর একটি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী বিমানটি উড়ন্ত অবস্থায় হঠাৎ বিশেষ গাণিতিক কোড পাঠিয়ে জরুরি বিপদ সংকেত জারি করে। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা এই বিশালাকার বিমানটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানকে সহায়তা করছিল। ফ্লাইট ট্র্যাকিং ডেটা দেখাচ্ছে, নিখোঁজ হওয়ার আগে বিমানটি আকাশে বেশ কিছুক্ষণ বৃত্তাকারে উড়ছিল।
ভারত ও চীনে কোটি কোটি ফুটবল প্রেমী থাকা সত্ত্বেও আসন্ন ফিফা বিশ্বকাপের সম্প্রচার নিয়ে দুই দেশে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়ায় সম্প্রচার সত্ত্ব নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। চীনে এখন পর্যন্ত কোনো চুক্তি সম্পন্ন হয়নি, অথচ ফিফার তথ্য অনুযায়ী 2022 বিশ্বকাপে ডিজিটাল ও সামাজিক মাধ্যমে খেলা দেখার মোট সময়ের প্রায় 49.8% ছিল চীনা দর্শকদের। ভারতের অবস্থাও প্রায় একই রকম। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, তারা ইতোমধ্যে বিশ্বের অন্তত 175টি অঞ্চলের সম্প্রচারকারীদের সঙ্গে চুক্তি করেছে। তবে চীন ও ভারতের ক্ষেত্রে আলোচনা এখনও চলছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য আপাতত গোপন রাখা হচ্ছে। এ পর্যায়ে এসে এই দুই দেশের সঙ্গে চুক্তি না হওয়া বেশ অস্বাভাবিক বলেই মনে করা হচ্ছে। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।